আজকের উপস্থাপন পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধির। আমরা ৮৬ পর্যন্ত ইতিপূর্বে শেষ করেছি। আমরা ধীরে ধীরে আমরা এগুচ্ছি। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে 87। এই যে আমরা আহ, সবসময় একটু পিছনে আলোচনা করে আসতে হয়, সবসময় বলি যে এই যে যত পিছন থেকে আসবেন তত আপনার মাথাটা এবং এই পড়া রিফ্রেশ হবে এবং মনে থাকবে। আরেকটু ক্লিয়ার করে দিই যে আমরা এই যে ধারাগুলো আমরা পড়লাম ৭৫ থেকে ৮৬, এর আগে ৬৮ থেকে ৭৪, এই যে সেকশন গুলো প্রথম পড়েছে সমন, এরপর পড়েছে গ্রেপ্তার, এখন চলে আসছে কিন্তু আহ, যেটা হচ্ছে যারা পলাতক আসামি থাকবে এদের একটা ঘোষণা প্রচার হবে, যেটা প্রক্লেমেশন ফর কাদের জন্য? ওই সকল পার্সনদের জন্য যারা অ্যাবসকন্ডিং হয়, অর্থাৎ পলাতক থাকে। কিরকম? পলাতক হতে পারে যে মামলা হওয়ার পরে একটা পলাতক, সে পালায় থাকে, এলাকায় থাকে, এলাকার বাইরে থাকে, জুরিডিকশনের বাইরে থাকে। আর একটা হচ্ছে কোর্ট থেকে জামিনে আসার পর পলাতক হতে পারে। কোর্টে যে সে সারেন্ডার হলো এরপরে পলাতক। জামিন নেওয়ার পরে যদি পলাতক হয় এটা একটা বিধান রয়েছে, অর্থাৎ জামিনের আগে যদি পলাতক থাকে সেটাও কিন্তু আরেকটা বিধান থাকে। একটু খেয়াল রাখতে হবে। এই যে ৬৮ থেকে ৭৪ এবং ৭৫ থেকে ৮৬, এই যে বিষয়গুলো, এখানে একটা প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন যে আসামির অনুপস্থিতি বিচার প্রক্রিয়াটা কেমন হবে, অর্থাৎ অ্যাবসেন্ট ইন ট্রায়াল যেটা বলা হয়, যে আসামির অনুপস্থিতি বিচার কার্যক্রম। এই আপনি যখন কাউকে, কোনো আসামিকে, কোনো অভিযুক্ত ব্যক্তিকে যখন মামলাটা যখন তদন্তকালীন বা বিচারকালীন, যদি আসামিকে বা কোনো সাক্ষীকে যাই বলি না কেন, কোনো আসামিকে আদালতে যখন হাজির করতে বাধ্য করার যে একটা প্রসেস, আগে থেকে বলেছি যে এই আসামি সমনের মাধ্যমে একটা প্রসেস রয়েছে, আসামিকে আদালতে হাজির করা বাধ্য, আসামি হাজির হবে। দেন যখন সমনের মাধ্যমে কোনো কার্যক্রম ব্যর্থ হচ্ছে, তখন আবার কি করবে? ওয়ারেন্ট দিয়ে দিবে। ওয়ারেন্ট এর মধ্যে এটাও কিন্তু বাধ্য। এই ৭৪ থেকে ৮৬ যে আমরা ৭৫ থেকে যে ৮৬ গুলো পড়লাম, আপনি যে বললেন, একটু সিকোয়েন্স গুলো একটু মনে রাখবেন। এই যখন তো এই ওয়ারেন্টটা যখন ব্যর্থ হয়, তখনই কিন্তু এই যে আমরা রিকলের যে বিষয়গুলো রয়েছে আদালতে, পিআরবি ৩২৩ যেটা, যে এদেরকে আহ, বারবার আদালত থেকে যখন ওয়ারেন্ট আসে, তখন সংশ্লিষ্ট থানায় যখন পাঠায়, সংশ্লিষ্ট পুলিশ অফিসার যিনি এক্সিকিউশন করেন, তখন যাকে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু তার বিরুদ্ধে আমরা বলি, ওডি বলি, আমরা বিভিন্ন একটা রিপোর্ট দেই ওয়ারেন্ট দিয়ে, যে এই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তার আদৌ কোথাও ঠিকানা আছে কিনা। কিন্তু যখন পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা কিন্তু তদন্ত করেই কিন্তু যাচাই করেই কিন্তু আদালতে অভিযোগপত্র বা পুলিশ রিপোর্ট দাখিল করেন। সেই ক্ষেত্রে তখন যে ঠিকানাটা অবশ্যই যাচাই বাছাই করাটা জরুরি, এবং এটা আমাদের একটু সময় নিতে হয়। তো যদি এরকম হয়, দেখা যায় দুইটা ঠিকানায় সেই দুইটা ঠিকানা পাওয়া যায়, একটা স্থানীয় আর একটা দূরবর্তী বা যেখানে অস্থায়ী বসবাস করে, তখন আমরা তদন্ত করে দুইটা ঠিকানায় আমরা কি করে দেই, অ্যাড করে দেই, যাতে সে যখন ওয়ারেন্ট হবে বা সমন হবে বা কোনো হুলিয়া ঘোষণা হবে, তখন কিন্তু যাতে এই মামলার যে বিচারিক যে প্রক্রিয়া রয়েছে, পুলিশ আসলে আমাদের কাজটা কি, আমরা তদন্ত করে যখন বিজ্ঞ আদালতে দিব, তখন এই আদালতকে সহায়তা করা, সহযোগিতা করা। এই যে প্রসেস গুলা, আদালত তাদেরকে বাধ্য করতেছে হাজির করার জন্য, কিন্তু তারা হাজির হচ্ছে, ব্যর্থতা কোথায়? সব সময় রাখবে যে পুলিশ সাক্ষী হাজির করার দায়িত্ব কিন্তু পুলিশের, আমরা কার্যবিধিতে বলা রয়েছে, পুলিশ আমরা সামনে পাবো। এতগুলো কথা বলার প্রয়োজন ছিল না, তবুও বললাম যে এই যে তাকে বাধ্য করার জন্য প্রসেস গুলো, এই প্রসেসটা হচ্ছে এই আরেকটা প্রসেস চলে আসছি আমরা ৮৭ থেকে ৮৯ পর্যন্ত, ৯০ আরো আমরা পাবো। এই যে প্রসেস গুলো, এই সমনের পরিবর্তিত আবার অতিরিক্ত পরোয়ানাও দেওয়া যায়। এটা সম্ভবত ৯০ বলা রয়েছে, যে সমনের প্রতি অতিরিক্ত একটা এডিশনাল সমন পরোয়ানা অ্যাড করা যায় কিনা, এগুলো আমরা দেখবো। তা আজকের যে বিষয় যে হুলিয়া, এই ফৌজদারি কার্ড 87-এ স্পেসিফিক ভাবে কিছু কথা বলছে। এই স্পেসিফিক ভাবে আদালত যদি বিশ্বাস করে, আদালত যদি জানা থাকে, যে আদালত যে কোনো ভাবে জানতে পারে যে ওই ব্যক্তি যাকে আপনি পরোয়ানা জারি করছেন, সে যে কোনো ভাবে সে নিজেকে আত্মগোপন করেছে, অথবা সে আত্মগোপনে আছে, এখন সমনে অথবা পরোয়ানা তাকে কোনোভাবে হাজির করতে পারছেন না, তখন কি করবে? আদালত একটি লিখিত ঘোষণা প্রচার করবে, যেটা হচ্ছে একটা টাইম ফ্রেম করে দিবে, টাইম চার্জ করে দিবে। একটা চার্জ ফ্রেম না, এটা হচ্ছে টাইম ফ্রেম করে দিবে, যে টাইমটা হচ্ছে, এটা এমসিকিউ আসে, যে সময়টা হচ্ছে 30 দিন। এই 30 দিনের সময়ের ভিতরে কি করতে হবে? অবশ্যই তাকে হি হ্যাজ টু অ্যাপিয়ার ইন কোর্ট 30 ডেজ, বলা রয়েছে 30 দিনের মধ্যে, উইথিন 30 ডেজ। এই 30 দিনের ভিতরে কি করতে হবে? তাকে একটা সময় দেবে, এই 30 দিনের মধ্যে আপনি আদালতে হাজির হবেন। যখন তাও যদি হাজির না হয়, তারপরের প্রসেসও রয়েছে। এখন আমরা এখানে আজকে যেটা দেখবো যে হুলিয়া কাকে বলি, যে যেটা আমি একটু বললাম, এই কথাটা এখানে রয়েছে, এবং ঘোষণাপত্র, এই হুলিয়া পত্রটা
বা প্রোক্লেমেশনটা, যে এই পলাতক ব্যক্তির কিভাবে জারি করবে, জারিটা কিভাবে হবে, এখানে কিন্তু 87-এ বলা রয়েছে। এই ধারাগুলো পরীক্ষায় আগে ইতিপূর্বে অনেক আসছে, তবে এখন খুব কমই আসে, তবে আসে না সেটা বলা যাবে না, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এই প্রশ্নগুলো, এগুলো রিটার্নের জন্য। আর এখানে শুধু হচ্ছে একটি রয়েছে এমসিকিউ, আর ঘোষণাবাদ তিন ভাবে করা যায়, সেটা আমরা নিচের দিকে দেখবো। তাহলে আমরা একটু রিপ্লাই করি নির্বিসন্দেহে, যে ঘোষণাপত্রটা কি বা হুলিয়াটা কি। 87, এখানে পিআরবি 472 না, না 474, পিআরবি ক্রুক 474 না 472, একটু দেখে নিন এটা। 472, 472। আচ্ছা, তাহলে এটার কি, সবসময় প্রথমে বলেছি, যদি কোনো আদালতের বিশ্বাস করার কারণ থাকে, এই রিজনেবল বিলিফ, এই কথাটা লিখবেন সবাই, অনেকে লেখে না, ডাইরেক্ট একদম গদগদা কথা, গাইডের কথা লিখে দেন। আপনারা মেন বইটাকে ভালো করে পড়েন, মেন বইটাকে দেখেন, খুব সুন্দর করে লিখছে, মেন বইয়ে থাকেন, বারবার বলছি। আদালতের বিশ্বাস করার কারণ থাকে এই সাক্ষ্য গ্রহণের পর, এই কথাটা খেয়াল রাখেন, যে যখন আদালতে সাক্ষ্য গ্রহণের পর, সে হোক বা না হোক, সাক্ষ্য গ্রহণের পর কি বলছে, হোক না হোক, যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, এই যে আমরা এত 74 থেকে যে আমরা পড়েছি 86 পর্যন্ত, সে পলাতক, ওই ব্যক্তিটি পলাতক রয়েছে অথবা নিজেকে আত্মগোপন করেছে, একটা সে পলাতক অথবা নিজেকে আত্মগোপন করে রেখেছে, যাতে পরোয়ানা কার্যকর করা না যায়। যে এই যে আমরা যে 86 76 75 থেকে যে আমরা এতক্ষণ চিলাচিলি করলেন, আপনারা বললেন এইভাবে কার্যক্রম করবে, এর বিরুদ্ধে করা যাবে, জয়মালি করা যাবে, পুলিশের উপর নির্দেশিত হবে, পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, এই যে এতগুলো কথা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নেওয়ার পর কি করবে, এই যে কার্যক্রমগুলো, এই ওই অভিযুক্ত ব্যক্তি বা ওই আসামি, এ থেকে কি থাকলো, যাতে মনে করে যাতে আমার ওয়ারেন্টটা কার্যকর না হয়, এই জন্য আদালত, ওরা কিন্তু জানে না, এটাও কিন্তু একটা ওয়ারেন্টি, যে হুলিয়া এটা টাইম দিল, টাইমের পরও তো বাকিটা কার্যক্রম আছে আমাদের, কিন্তু ওরা কিন্তু জানে না যে এটা শেষ হয়ে গেছে, এটা আর হাজির হলে না হতো। কিন্তু আদালতের যে বিচারিক যে কার্যক্রম রয়েছে, সবসময় খেয়াল রাখবেন, বিচারিক কার্যক্রমকে যে সহজা করলেন, বিচারিক কার্যক্রম মামলা নিষ্পত্তির জন্য যে বিষয়গুলো লাগবে, এটা একটা অন্যতম। কিছু কিছু জিনিস নিজের মতো উপস্থাপনা করবেন, ঠিক আছে, কথাগুলো নিবেন। তাহলে সে আদালত একটি লিখিত ঘোষণা কি করবে, প্রকাশ করতে পারে, যাতে ওই নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে কি করে আদালতে হাজির হাজির হয়, যাতে প্রকাশিত কমপক্ষে কতদিন, 30 দিনের। তারা আপনারা অনেকে লিখবে যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আদালতে 30 দিনের মধ্যে হাজির হওয়াকেই একটি কি বলে, প্রক্লেমেশন বা হুলিয়া বলা হয়। ক্লিয়ার? সাদেকুর বলো কি বুঝছো এইটুকুর ভিতরে। স্যার, আমি যেটা বুঝছি স্যার, হুম, পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা, যখন কোনো আসামির নামে কোনো ওয়ারেন্ট গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করেন, জি, যখন আদালত মনে করেন যে যার নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হয়েছে, উক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে আত্মগোপনে রয়েছে, বা তাহাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রেপ্তার করা কোনো মতে সম্ভব না, ভেরি গুড। সেক্ষেত্রে আদালত আদালত উক্ত ব্যক্তি বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য আদালত একটি নির্দিষ্ট স্থান, তারিখ ও সময়ে 30 দিনের ভিতরে হাজির হওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রচার করিবেন। জি, যেমন গুড। আগে বাংলা বাংলা সিনেমায় যেমন জমিদারের একটা ঘোষণা দিত, হুম, ঢোল হুম, পিটাইয়া এলাকা, হুম, এরকম হুম, একটা হচ্ছে আর কি। রাইট। তার মানে হচ্ছে, তোমরা এভাবে লিখবা যে আদালতে যে ঘোষণাপত্র, 30 দিনের মধ্যে যে ঘোষণাপত্র প্রচার প্রকাশ, সেটাই হচ্ছে হুলিয়া। এখন আসেন, ঘোষণাপত্রটি নিম্নরূপে প্রকাশিত হবে, তিনটা ক্ষেত্র বলা রয়েছে, ক খ গ। এখানে তিনটি বিষয় দেখা যাচ্ছে আমরা, যে ঘোষণাপত্রটি প্রথম একে তো আমরা দেখলামই, যে ঘোষণার এখানে যে বিষয়গুলো রয়েছে, যে যে টাইম এবং কি 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 কারণে হতে পারে, কেন হবে, আমরা প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। ঘোষণাপত্র কি এটাও পাইলাম, কেন জারি করবে, কত দিনের জন্য করবে, কি ধরনের করবে, কোথায় করবে, কোন আদালতে করবে, একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। এখন নিম্নরূপে প্রকাশ হবে দুইটা ক্ষেত্রে, এখানে দেখ, এখানে কিন্তু আবার দুই ক্ষেত্রে তিনটা বিষয় বলছে। প্রথমটা দেখেন ভালো করে মনোযোগ দেন, এই ঘোষণাপত্রটি, প্রক্লেমেশনটা হচ্ছে, অনেক সময় পরীক্ষা আসতে হবে, প্রক্লেমেশনটা কি, অ্যানাউন্সমেন্ট না, এটা প্রক্লেমেশন। এটা মনে রাখবেন, প্রক্লেমেশনের সময় আসে, প্রক্লেমেশন কি, ঘোষণাপত্র কি, এরকম পরীক্ষা আসে, হুলিয়ার পরিবর্তে আসে পরীক্ষা ঘুরায়, যে ঘোষণাপত্র কি, হুলিয়ানায় আসলে ঘোষণা আছে, তখন অনেকে প্যাস লাগাই দেয় যে ঘোষণা আবার পত্র কি, প্রক্লেমেশন। আচ্ছা, এটা নিম্নরূপে এই পদ্ধতিতে হবে, তিনটি পদ্ধতি, একটি এটি যদি এটি শহর, প্রথম হচ্ছে যদি এটি শহর হয়, গ্রামের স্পষ্ট স্থানে প্রকাশ্য পাঠ করা, যেখানে ওই ব্যক্তি সাধারণ বসবাস করে। মনোযোগ দেন, আমরা একটা ছবিতে চলে যাই। এই যে এখানে একটা ছবি দেখতেছেন, এখানে একটা ভারতের একটা কোর্টের আদালত, পুলিশে যখন এটা একযোগের সঙ্গে দেওয়া হলো, পুলিশ গেল এই যে সাক্ষী টাক্ষী দিয়ে, এই যে প্রকাশ্যা, যে বাড়িতে এই এরা হচ্ছে, তাদের তো আর আসামি না, এদের হয়তো আত্মীয় স্বজন বা তারই ভাই, পুলিশকে সেখানে গমন করলেন, সেখানে প্রকাশ্য স্থানে, এই যে হাত দিয়ে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সবার, চঞ্চলদা দেখা যাচ্ছে,
আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এই যে ঘোষণাপত্রটা, এটা কি করলো, এই এই যে জারি করে এটা আবার হাতে দেখায় দিচ্ছে, এটা আবার ছবি উঠায় রাখছে, এটার সাথে আবার এই যে প্রক্লেমেশন, এটার সাথে অ্যাটাচমেন্ট করে দিছে যে এই যে একটা কোর্ট থেকে যে ধারা, এই যে কি কি সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, একটা কোর্টের এই যে আদেশ দেখা যাচ্ছে, এই যে সিল দেখা যাচ্ছে, এখানে সব আসামি সব বিস্তারিত লেখা রয়েছে। তো এই যে টোটাল করে এটাকে একটা ছবি উঠে এটার সাথে অ্যাটাচমেন্ট, যে আমরা জারি করে সঠিক সময় জারি করছি, এবং এটাও হ্যাঙ্গিং অবস্থা করে রাখা, অথবা এটা জুলাই পেস্ট করে দিছে। আচ্ছা, প্রথম হচ্ছে আসামি যেখানে ওই ব্যক্তি যেখানে বসবাস করেন, শহর হতে পারে, গ্রাম হতে পারে, স্পষ্ট স্থানে, সেখানে প্রকাশ্য স্থানে, সেখানে এটা স্থানে পাঠ করা হবে। প্রথম হচ্ছে পাঠ করলেন। এখন যে এখানে গেলেন সেখানে স্পষ্ট অংশ সংযুক্ত করতে হবে, এই যে আপনি করে দিলেন, পাঠও করলেন যে অমুক অমুক অমুকের বিরুদ্ধে এই আছে, আপনি এত তারিখে হাজির হন। আচ্ছা, সাক্ষীদের উপস্থিতিতে। তারপর কি করলেন, স্পষ্ট করে সংযুক্ত করলেন। এবং এই ব্যক্তি সাধারণত যেখানে বসবাস করেন বা শহর বা গ্রামে কোনো স্পষ্ট স্থানে সংযুক্ত করে একই। প্রথম হচ্ছে প্রকাশ্যে পাঠ করলেন, স্পষ্টভাবে সংযুক্ত করলেন। সর্বশেষ শেষ হচ্ছে যে আপনি যে পাঠাইলেন অনুলিপিটা, এটাও কিন্তু এই আদালতের ঘরের কোনো মানে তিন, এটা কিন্তু কয় কপি হয়, কে বলতে পারবেন? 3 কপি হয় হুলিয়া, 3 কপি। ভেরি গুড। অর্থাৎ আপনি কোর্টেও একটা জারি করলেন, কোর্টেও একটা টাঙায় দিলেন, ওই বাড়িতে একটা টাঙায় দিলেন, আর একটা কি করলেন, ওই প্রকাশ্য স্থানে যেটা আপনার কাছে যেটা আসলে সেটা আবার কি করলেন, জারি করে ফেরত পাঠালেন। এই যে হলো বিধান, অর্থাৎ একটা অনুলিপি আদালত ঘরের কোনো স্পষ্ট অংশ সংযুক্ত করতে হবে, এটা আদালতে করে দেয়। আচ্ছা, এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট, যেটা 3 নম্বর যে অপশনটা পরীক্ষা আসে, আমরা নতুন অ্যাড করছি এটা প্রশ্ন। আদালত কর্তৃক ঘোষণা জারি করা পরে যিনি করলেন, আদালত কর্তৃক ঘোষণা করলেন, লিখিত বিবৃতি, যে লিখিত বিবৃতি হলো একটি ঘোষণা, প্রক্লেমেশনটি, যেটি একটি নির্দিষ্ট দিনে, এটা আপনি আগে দেখছেন একে, যথাযথভাবে প্রকাশিত হয়েছিল, এটাও আপনি করলেন, এটা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এই এই ধারা প্রয়োজনীয় গুলো পালন করা হয়েছে সেই অর্থাৎ এই ধারাটা হচ্ছে, আপনি যে প্রক্লেমেশনটা জারি করলেন, ঘোষণাটা আদালতে একটা হ্যাঙ্গিং করলেন, ওই বাড়িতে একটা স্পষ্ট প্রচার করলেন, হ্যাঙ্গিং করলেন, এবং অনুলিপি আদালতে পাঠায় দিলেন, অর্থাৎ এই যে জারি করে যে প্রসেসটা করে যে আদালতে পাঠালেন, এটাই হচ্ছে এই যে ভারতে বিহার বা যে আদালতে অর্থাৎ যে থানার সংশ্লিষ্ট থানা কি করলো, তারা একটা ছবি অ্যাটাচ করে তার সাথে এটা একটা দিছে, আমরা এটা ইয়ে থেকে ডাউনলোড করে আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করাচ্ছি। এটা দিয়ে প্রমাণ করছে যে এটাই আপনার আদালতে গিয়েছিল, এবং সাক্ষীরাও স্বাক্ষর করছে। ও তো ডিনাই করতে পারে, দেখা গেছে সে বিদেশে আছে অথবা অন্য কোথাও আছে, সে হঠাৎ করে এসে হাজির হলো, আমি এরকম হুলিয়া নোটিশ পাই নাই, যাতে এরকম ডিনাই না এরকম, হ্যাঁ, টাইম দেয়। এরপর আরো কিছু আছে, এরপরও যখন এটা হাজির না হবে তখন আমাদেরও আদালতের আরো বিধান রয়েছে, আমরা আমরা পড়বো সামনে, আমরা যাব, সমস্যা নেই। তো এইটুক বুঝছেন কিনা সবাই, যে আসলে হুলিয়াটা কেন করা হচ্ছে, কি উদ্দেশ্যে, কাদের জন্য, মামলার কি সুবিধা, মামলা বিচারিকের কি সুবিধা হবে, আসলে সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আসামিকে অর্থাৎ ওই ব্যক্তিকে হাজির করা, যাতে আদালতে সে হাজির হয়, মামলাটা বিচারিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়। আর যত পলাতক থাকবে, যত যত ইয়ে থাকবে, তখনই কি করবে, এই মামলার কাজে ব্যাহত হবে। এবং আদালতও যতই ব্যাহত হোক না কেন, আদালতের কাজ হচ্ছে যে তার যে বিচারিক যে প্রসেসিং গুলো রয়েছে, ট্রায়ালিং যে স্টেজ গুলো রয়েছে, সেগুলা কার্যক্রম গুলো করবেই, করে শেষ করে কি করবে, আসামির অনুপস্থিত যে বিচার কার্যক্রম রয়েছে, যে তুমি হাজির হও না হওয়ার সুবিধা নাই, তোমার অনুপস্থিতি আমরা বিচার কার্য শেষ করে দেবো, সাজা হয়ে যাবে, তুমি এরপরে বাকি কাজ করবে। তো এগুলো একটু দীর্ঘমেয়াদী, ধীরে ধীরে হয়। কারো কোনো সমস্যা আছে কিনা? চঞ্চল দা কোথায়? এটার ধারা এই পর্যন্ত আমি ধরবো এখন একজন করে। চঞ্চল দা কোথায় বলেন তো, কি বুঝলেন ধারাটা বলেন।